এখন তুমি ম্যাচিওর, তো ম্যাচিওর ঝিলাম গুপ্ত যদি ছোটবেলার ঝিলাম গুপ্তর সঙ্গে দেখা করার সুযোগ পায় তাহলে তুমি তাকে কি উপদেশ দেবে? যে আমি যদি বড় ঝিলাম গুপ্ত ছোট ঝিলাম গুপ্তকে অ্যাডভাইস করি তাহলে বলবো ক্লাস বাবা মা ছাড়া আর কেউ কি স্পেশাল কেউ আছে? অবশ্যই অবশ্যই আছেন। সোশ্যাল মিডিয়া খুললেই গৌরব তপাদার কন্ট্রোভার্সিটা সামনে আসছে। গৌরবের সাথে আমার রিয়েল লাইফে কি তুমি কখনো ভূত দেখেছো কিংবা ভূতটাকে বিশ্বাস করো? হ্যাঁ ভীষণভাবে করি, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। বঙ্গাই অফ ক্যামেরা কেমন? ঝিলামকে অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করেছে? প্রথম ফ্যান ইন্টারাকশনটা কেমন ছিল? ওই দেখ ওই মেয়েটা না, এরকম করে দু তিনজন চেঁচিয়ে উঠেছিল। বাংলাদেশে তো তোমার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে। বাংলাদেশের দর্শকদের মধ্যে দুটো ভাগ আছে, আর বাংলাদেশের এই দুটো শ্রেণীর মধ্যে দেখেছি আমি একটা অদ্ভুত রকমের মানে বৈপরীত্য আছে। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই ইয়ং জেনারেশনকে টার্গেট করে ভিডিও বানায়। আমি চাই না কমেডি শুনতে যতটা মজা লাগে তার চেয়ে অনেক গুণ পরিশ্রম লাগে সেটাকে স্ক্রিনের সামনে প্রেজেন্ট করতে, আর সেই কাজটা খুব সহজ করে তুলেছেন বাংলার কিছু ক্রিয়েটারেরা। তাদের মধ্যে অন্যতম, যাকে আপনারা সকলেই জানেন, দ্য ওয়ান অ্যান্ড অনলি ঝিলাম গুপ্ত। আর তার মধ্যে একটা বিশেষ গুণ রয়েছে, যে কারণে 8 থেকে 80 সকলেই তার ভিডিও দেখতে পছন্দ করেন। কী সেই রহস্য সেটা আমরা আজই তার কাছ থেকেই জানবো, আর এমন এমন কিছু প্রশ্ন করব যা এখনো পর্যন্ত কেউ করেনি। তাহলে চলো শুরু করা যাক। অনেকদিন পর দেখা, বলো কেমন আছো আর কেমন লাগছে আমার নতুন স্টুডিও? নতুন স্টুডিও খুবই ভালো লাগছে, ভালো ছিলাম, স্টুডিওতে এসে আর একটু ভালো আছে। আমরা প্রথমে তোমার ছোটবেলা দিয়ে শুরু করি। যেমন ছোটবেলার সময় এমন কোনো ঘটনা সেই ঘটনাটা ছোটবেলায় তোমার নর্মাল লেগেছিল, কিন্তু এখন সেটা ভাবলে একটু হাসি পায় কিংবা অকওয়ার্ড ফিল হয়, সেরকম কোনো ঘটনা? স্কুলে অ্যাকচুয়ালি অনেক কিছু ঘটতো আমাদের, তো আমি খুব দুষ্টু বাচ্চা ছিলাম। স্কুলে আমার এক বন্ধু আঁকতো, কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল, সে আঁকার জন্য নিজের সমস্ত সাজ সরঞ্জাম, বোর্ড, কাগজ, এমনকি জল রঙে আবার আঁকতো। তো জলের বোতলের ছিপিতে জল সব নিয়ে সাজিয়ে বসতো। আর আমরা যারা একটু স্ট্যাম্প মারা গোছের স্টুডেন্ট ছিলাম লাস্ট বেঞ্চে, তারা 14 বার বেঞ্চ থেকে বেরোতাম আর ঢুকতাম, এটা আমাদের প্রতিনিয়ত করতাম। তো ওকে যতবার বলা হতো তুই একদম ভেতরের দিকে বস, তাহলে আমাদের বেরোতে ঢুকতে কোনো অসুবিধা নেই। আর ও বলতো তোরা বেরোবি না, তাহলে আমার নড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আঁকা প্রবলেম হচ্ছে। এবার একদিন তুমুল ঝগড়া হলো ওর সাথে আমার, তো আমি বললাম শিক্ষা দিতে হবে। এবার একদিন একটা সিনারি আঁকছিল, খুব ভালো হয়েছিল একদম, যখন ও 98% কমপ্লিট, তখন আমি বেরোনোর সময় জাস্ট বেরোলাম, বললাম বেরোবো, বললো না বেরোবি না, আমার আঁকা খারাপ হয়ে যাবে। আমি জলের জায়গাটা তুলে পুরো হুশ করে ঢালিয়ে দিলাম আর ছবি শেষ। তো তখন ওটা নিয়ে খুব করেছিলাম, এখন নিজেকে ভিলেন মনে হয় একদমই ঠিক করিনি, এবং আমি ওর কাছে ক্ষমা প্রার্থী। আচ্ছা, সে নিশ্চয়ই দেখছে এখন? না, ওর সাথে আমার সর্ট আউট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। এখন কথাও হয়, বাট স্টিল ওই জিনিসটা খারাপ লাগে ভাবলে। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি ম্যাচিওর, তো ম্যাচিওর ঝিলাম গুপ্ত যদি ছোটবেলার ঝিলাম গুপ্তর সঙ্গে দেখা করার সুযোগ পায় তাহলে তুমি তাকে কি উপদেশ দেবে? যে 3 Idiots সিনেমার মতো, যে মনে হয় যে না এখন যদি এই চেঞ্জটা আমি করতাম তাহলে লাইফটা অন্যরকম হতো। আমি যদি বড় ঝিলাম গুপ্ত ছোট ঝিলাম গুপ্তকে অ্যাডভাইস করি তাহলে বলবো ক্লাস 9-এর ঝিলাম গুপ্তকে বলবো, যা সঙ্গে পয়সা কড়ি আছে আরো সব জমিয়ে ক্লাস 12টা পাস করে একদম বেরিয়ে যা বাড়ি থেকে, দিয়ে পাহাড়ে চলে যা, কোনো ছোটখাটো মাটির বাড়িতে নিজের মতন থেকে হোমস্টে বানিয়ে ব্যবসা কর। পড়াশোনা করে আমার অন্তত কোনো লাভ হয়নি, এই অ্যাডভাইসটাই দিতাম। তুমি এখন কি চাও, যে বাংলার মানুষ কিংবা তোমার ফলোয়াররা তোমায় কি হিসাবে চায়? একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, নাকি একজন লেখিকা হিসাবে, নাকি একজন অভিনেত্রী হিসাবে? দেখুন, একজন কারোর কিছু চাওয়ায় না কিছু যায় আসে না। শাহরুখ খানের থেকে মানুষ অনেক কিছু চায়, কিন্তু শাহরুখ খান করে সেটাই যেটা তার নিজের করতে ইচ্ছা করে। আমি এখনো তো কোনো জায়গাতেই গিয়ে উঠতে পেরেছি বলে আমার মনে হয় না, বিশেষ কিছু অ্যাচিভ করতে পারিনি লাইফে। তবে এটুকু জানি আমি যেটা করব মানুষ সেটা দেখবেন, যে দেখি ও কি করছে। এটা বেসিক্যালি কৌতূহল থেকে আসে, যে একটা 5 জন যখন চেনে একটা মুখকে, সে নতুন কিছু করলে লোকে দেখে। তবে হ্যাঁ, মানুষ কি রূপে আমাকে চান সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি নিজেরটা খুব ভালো মতো বলতে চাই। আমি ছোট থেকে একজন অথর হতেই চেয়েছি, এবং সেটাই আগামী দিনে কন্টিনিউ করার চেষ্টা করব। আচ্ছা, এই ক্যামেরার সামনে আসার যে ইচ্ছাটা কিংবা স্বপ্নটা, এটা কি ছোটবেলা থেকেই নাকি বড়বেলায়? না, ছোটবেলায় আমি ছবি তুলতাম না, আমি পালিয়ে যেতাম। কেউ ছবি তুলতো, কারণ অখাদ্য দেখতে লাগতো বলে আমার মনে হতো।
আই ওয়াজ ভেরি ইনসিকিউর অ্যাবাউট মাই অ্যাপিয়ারেন্স। কিন্তু আর ইচ্ছে বা স্বপ্ন কোনোটাই ছিল না আমার ক্যামেরার সামনে আসবার। জাস্ট এটা অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, মানে ডিউরিং লকডাউন আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম জাস্ট টাইম পাস করার জন্য। এটা নিয়ে কিছু স্পেশাল কোনো প্ল্যানিং বা কিচ্ছু ছিল না। তো যেটা অ্যাক্সিডেন্টালি হয় সেটাই মানে দেখতে দেখতে কখন আমার পেশা হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর ঝিলাম গুপ্তর চিন্তা ভাবনার প্রসেস আর লেখিকা হিসাবে প্রসেসটা, দুটোর মধ্যে সামঞ্জস্য কেমন আর কতটা এক? আপনি বিশাল ভারী ভারী প্রশ্ন করছেন, আমি কখনো ভাবিনি এগুলো নিয়ে। আমি লেখার সময় লিখি, ভিডিও শ্যুট করার সময় ভিডিও শ্যুট করি, তবে সব সময় আমিই থাকি, আলাদা করে কিছু ভাবিনি। তবে হ্যাঁ, লেখাটা আমার কাছে অনেক বেশি কাছের, কারণ আমি যে ভিডিওগুলো করি তার নেপথ্যেও তো একটা লেখাই থাকে। তো যাই বলুন, লেখাটা অনেক বেশি কাছের এবং আমি সব ক্ষেত্রে সেম মানে অ্যাটেনশন দেওয়ার ইচ্ছে প্রকাশ করে থাকি আর কি, সেটা লেখা হোক বা আমার ভিডিও। একটা পার্সোনাল প্রশ্নে যাই, যখন বলছো এত ভারী ভারী কোশ্চেন করছে যে এত ঝিলামের এত ফলোয়ার্স, এত লাখ লাখ মানুষ তাকে ভালোবাসে, তো ঝিলামও বাবা মাকে ভালোবাসে, বাবা মা ছাড়া আর কেউ কি স্পেশাল কেউ আছে? অবশ্যই অবশ্যই আছেন কেউ না কেউ। এটা আমরা কোথাও পাইনি এর আগে, সেই জন্যই না, জানতে চাই। আমি খুব প্রাইভেট একটা মানুষ, যে কারণে আমি নিজের বাবা মাকেও খুব একটা দেখাই না ভিডিওতে। কারণ দেখুন, একটা হয় না, আমি দেখেছি খেয়াল করে কিছু কন্টেন্ট ক্রিয়েটার তার বাবা মাকে নিয়মিত দেখায় তাদের ভিডিওতে, মানে কোথাও গিয়ে বাবা মাই কন্টেন্টের উপাদান হয়ে ওঠেন। কিন্তু বাবা মা হোক বা কারোর বেটার হাফ হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, একটা জিনিস কি বলুন তো, এখন বলতে খারাপ লাগলেও সত্যি মানুষ খুব অসভ্য। এবং যেহেতু সোশ্যাল মিডিয়াতে দূর থেকে কথা বলার একটা সুযোগ আছে, মানুষ খুব নোংরা নোংরা কথা বলার একটা স্কোপ পেয়ে যান। কিন্তু আমি কাউকে সেই স্কোপটা দিতে চাই না, আর সেই জন্যই আমি আমার পার্সোনাল লাইফটাকে পার্সোনালি রাখি। কারণ দেখুন, দিনের শেষে আমি চাই আমার পরিচিতিটা শুধু একজন ভিডিও ক্রিয়েটার বা লেখক হিসেবেই থাকুক। আমার পার্সোনাল জীবনে কি হচ্ছে জেনে কি হবে? আমার বিপদেও কেউ এগিয়ে আসবে না, আমার ভালোতেও কেউ যে আলাদা করে কিছু সেলিব্রেট করছে সেটাও নয়। সো লেট ইট বি। কারণ অন্যদের ভিডিও থেকে শিক্ষা নিয়েছি, কমেন্টে তাদের বাবা মাকে মানে কি কুৎসিত ভাষায় যে লেখা হয় আমি তো চিন্তাও করতে পারি না। তাই আমি চাই না আমার পরিবারের কাউকে আমার ভিডিওর কারণে অ্যাটলিস্ট যেন কখনো কিছু খারাপ শুনতে হয়। সেই জন্য আমি আমার প্রাইভেট লাইফটাকে যথাসম্ভব প্রাইভেট রাখার চেষ্টা করি। এখন কয়েকদিন সোশ্যাল মিডিয়া খুললেই গৌরব তপাদার কন্ট্রোভার্সিটা সামনে আসছে। তো তুমি পার্সোনালি তাকে চেনো, স্টুডিওতেও তোমাদের একসঙ্গে পডকাস্ট করা হয়েছে। তো এই বিষয়ে ঝিলাম গুপ্তর কি মন্তব্য? অনেকে একদিকে কেউ কেউ গৌরব তপাদারের সাপোর্টে আসছে, কেউ কেউ অপোজিটে আসছে। তো ঝিলাম গুপ্তর এই বিষয়ে মন্তব্য কি? গৌরবের সাথে আমার আলাপ হয়েছে দাদাগিরির টাইমে, এবং দাদাগিরির সময় ওর সাথে আলাপ হওয়ার পর আমাদের একটা অদ্ভুত ভালো বন্ডিং হয়। মানে ওর আমি কিন্তু খুবই ভালো বন্ধু, ওর বাড়িতে আমি ঘুমিয়েওছি গিয়ে পার্টি করে নিজেদের মধ্যে, এতটাই ভালো। মানে ওর সঙ্গে আমার কাজ ছাড়াও বিভিন্ন সময় ফোনে কথা হয়, দেখা হয়, শ্রীরামপুরে এলেও দেখা করে আমার সাথে। এবার বিষয়টা হয়ে গেছে, যে মেয়েটির ব্যাপারে কথা হচ্ছে, যাকে মিলিয়ে এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে কদিন চললো, যেটা সেই মেয়েটির ওই অধ্যায়টা আমার জানাই ছিল না। আচ্ছা, এখন দেখছি ওদের অনেক পুরনো কিছু ছবি, কথা, স্ক্রিনশট ঘোরাঘুরি করছে। কিন্তু আমার মনে হয় যে কোনো প্রবলেমের টেবিলে বসে সমাধান হয়, অর্থাৎ কথা বলে। যদি কারোর কিছু মানে হয়েই থাকে, কোনো রকমের খারাপ লাগা, কোনো রকমের বোঝাপড়া করার দরকার হয়, আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে না এসে সেগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো। তার কেন বলছি, গৌরবেরও প্রচুর ফলোয়ার আছে, মেয়েটিকেও ফলো করার লোকের অভাব নেই। এতে কি হয়, দুপক্ষের কাদা ছোঁড়াছুড়িতে জিনিসটা আরো নোংরা হয়ে ওঠে। মানে আগুন তো পেট্রোল দিয়ে নেভানো যায় না, জল দিয়ে নেভাতে হয়। তো এই ক্ষেত্রে ওই কমেন্টগুলো, মানুষের এত ছবি পোস্ট করা, আজে বাজে কথা লেখা, মিম বানানো, এগুলো কোথাও গিয়ে পেট্রোলের কাজ করে। তাতে যে আগুনটা লেগেছে সেটা নেভে না, বরং সেটা আরো জোর পায়। আমার মনে হয় এগুলো বসে সবাই ম্যাচিওর বয়স্ক মানুষ, বয়স্ক ইন দ্য সেন্স মানে এজ হয়েছে অ্যাটলিস্ট নিজেদের লাইফটাকে নিজেরা সর্ট আউট করে নেওয়ার মতো, তাদেরকে এটা বুঝে নেওয়া উচিত যে রাস্তার লোককে না জমিয়ে নিজেরাই যেন ঠিক করে নিতে পারি। আমার এটাই মন্তব্য। এখানে একটা বিষয় উঠে আসছে, রিলেশনশিপের চিটিং। আচ্ছা ঝিলাম, যদি কেউ ফেম পেয়ে যায়, তারপর নাকি স্ট্রাগলের সময় যে মানুষগুলো থাকে তাদের নাকি ভুলে যায়, এরকম একটা বারবার একটা অভিযোগ উঠে আসছে। এই ব্যাপারে তুমি কি মনে করো? কি বলি বলুন তো,
যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠে আসছে এর উত্তর শুধু সব থেকে ভালো তারা দিতে পারবেন, কারণ আমি এখনো খুব একটা ফেম পেয়েছি বলে আমি মনে করি না। তো এখনো আমার সেই এগিয়ে চলার অধ্যায়টাই চলছে। হ্যাঁ, আমি যদি একটা খুব বড় জায়গায় কখনো পৌঁছই তখন ভেবে দেখতে হবে কারা আমার প্রথম দিকে ছিল কারা নেই। কিন্তু এইটুকু বলবো, আমি স্কুলের বন্ধুদের সাথে খুব অ্যাটাচমেন্ট নেই আমার, যেহেতু অনেক দিন হয়ে গেছে। এবং স্কুলে আমার খুব যে মানে হৃদ্যতা ছিল কোনো বন্ধুর সাথে তা না, অ্যাকচুয়ালি সবার সাথে মিশতাম। যেটা কোর গ্রুপ হয় না, বেস্ট ফ্রেন্ড, আমার ওই ব্যাপারটা ছিল না খুব একটা। কিন্তু হ্যাঁ, কলেজে আমার একটা সার্টেন গ্রুপ অফ পিপল ছিল যাদের সাথে আমি খুবই মিশতাম। তাদের কয়েকজনের সাথে আমার এখনো ভালোই বন্ডিং আছে। কথা তো কখনোই দেখছি না বন্ধ হয়েছে বলে। আর যে বন্ধু বান্ধব বা চেনা পরিচিতের বৃত্তে আমি ছিলাম এটা শুরু হওয়ার সময়, তারাও মনে হয় তো সকলেই আছেন। এখন তো আমি ভেবে উঠতে পারছি না, তবে অবশ্যই ভেবে দেখবো। আমার মনে হয় না আমি পাল্টেছি, অন্তত আমার বন্ধুরা কোনো কমপ্লেন করেনি। তোমার মতে একজন সেলিব্রিটি তার ফেম এবং তার রিলেশনশিপ দুটোকে একসঙ্গে কিভাবে প্যারালালি সাপোর্ট করতে পারে কিংবা একসঙ্গে থাকতে পারে? দেখুন, আমার মনে হয় ফেম খুব ঠুনকো, অন্তত আজকের দিনে। সমসাময়িক। হ্যাঁ, মানে আজকের দিনে একটা মানুষ ধরুন খুব ফেমাস, কালকে সে একটা এমন কথা বলে দিল বেফাঁস, যেটা শুনে লোকে ছিছি করতে লাগলো, একবারে তার বাড়ি গিয়ে ঢিল ফিল ছুঁড়ে এলো, তখন তার ফেম কোথায় আর সে কোথায় কোনো ঠিক ঠিকানা নেই। তো এইটা করলে কি হয়, ফেমটা চলে যায়। বা ফেম যদি রাতারাতি নাও যায়, এখন তো বদনামটাও সুনামের মতো করেই দেখা হয়, জাস্ট পপুলার হলেই হবে, সে কেন পপুলার জানার দরকার নেই। কিন্তু যদি আপনি ফেমের কথা বলেন, তাহলে আমি বলবো যে ফেম ঠুনকো, ওটাকে ধরে রাখতে হয়। ফেমাস মানুষ এক মুহূর্তে হয়ে যেতে পারে, কিন্তু ওই মুহূর্তটাকে টেনে নিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এটা ধরে 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 রাখতে হয়, এমন কিছু করতে হয় না যেটার জন্য সেই ফেমে কোনো আঁচ পড়ে। আর পার্সোনাল সম্পর্কের কথা যদি বলেন, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ আমার মনে হয় একে অপরের ওপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট হয়ে আছে আজকের দিনে। তার কারণ যার পার্সোনাল লাইফ ভালো, তার প্রফেশনাল লাইফ ভালো হতে বাধ্য, কারণ সে মাথাটা ঠান্ডা করে রাখছে, তার বাড়িতে কোনো অশান্তি নেই। সে যদি কোনো বিশেষ সম্পর্কে থাকে তাতে অশান্তি নেই, সে মন দিয়ে কাজটা করতে পারছে, দিনের শেষে তার প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটাচ্ছে, ভালো সময়। আবার ঠিক একইভাবে ধরুন কারোর যদি প্রফেশনাল লাইফ জঘন্য হয় এবং তারপরে সেটা প্রেম করলো, তার বাড়ির লোকেরও কিন্তু তাকে ভালো লাগবে না। তার কারণ তারা তাকে বড় করেছে যত্ন করে, সে কিছুই করছে না, জীবনটাকে পড়াশোনাটাকে কাজেই লাগাতে পারছে না। সে তার বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক, তার কাছে চোখেও আমার মনে হয় ছোটই হয়ে যাবে। তাই নিজেকে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে আমার মনে হয় খুব ধরে ধরে এগোনো উচিত, কোনোটাকেই নেগলেক্ট করা যাবে না। ঝিলামের তো ভূতের বই বেরিয়েছে, যেমন একটা আছে, এটা 4টি ভয়ের গল্প, ধাপ্পা। আরেকটা রয়েছে, এটা ছোটদের একটা বই। তো আমার প্রশ্ন হচ্ছে, রিয়েল লাইফে কি তুমি কখনো ভূত দেখেছো কিংবা ভূতটাকে বিশ্বাস করো? হ্যাঁ, ভীষণভাবে করি, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, লোকের কাছে শোনা নয়। তো করি, এবং আমার এই দুটো নয়, আমার অনেকগুলোই বই আছে। হ্যাঁ, একটা আছে হিড়িম্বা। হিড়িম্বাটা তো অডিও স্টোরিতে আমি অ্যাক্টিং করেছিলাম। আর আমার অনেকগুলো বই আছে, মানে লেখা বই, যেমন জল ছবিদের অ্যালবাম, তারপরে আতঙ্ক প্রহর, এগুলো সবই আমার মানে ভয়ের গল্প। আমার প্রথম বইয়ের নাম আধার, 8টা ছোট গল্প ছিল ভয়ের। তো আমার ভয়ের জনারটা খুব ভালো লাগে, সেই জন্য আমি ওটাতেই স্টিক করে থাকার চেষ্টা করি। তবে হ্যাঁ, এখন কিছু কিছু গদ্যও লিখি, কবিতার একটা বই আছে অমলতাস নামের, দেখা যাক এগিয়ে যাবো লেখা নিয়ে। ভূত যখন বিশ্বাস করো কিংবা সেরকম পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, তাহলে রাত্রে একা চলতে ভয় করে? আমি ক্লাস 2 থেকে একা ঘুমাই আলাদা ঘরে। তো ওই রকম অর্থে, এবং কোথাও বেড়াতে গেলে বা কোনো শুটে কোথাও গেলেও আমি হোটেলের ঘরে সবসময় একা থাকি। আমি কারোর সাথে ঘুমোতে পারি না, বিকজ লোকজন নাক ডাকে। আর আমার একটু স্টার ফিশের মতো ঘুমানোর স্বভাব আছে, পা দুটো এরাম করে, হাত দুটো এরাম করে মাকড়সার মতো ছড়িয়ে ঘুমাই, তো আমার জায়গা লাগে। তো একাই ঘুমাই। ভূত থাকলে মনে মনে বলে দিই, কেউ থাকলে বাবা তুমিও থাকো, আমায় ডিস্টার্ব করো না, আমাকে একদম বিরক্ত করো না, ইউ স্লিপ, লেট মি স্লিপ, ব্যাস। ঝিলামের লেখা মানেই অন্যরকম এন্টারটেনমেন্ট, কিছু আলাদা থাকবে। তো তোমার যে লেটেস্ট যে বইটা বেরিয়েছে, সেই সম্বন্ধে তুমিই বলো যে দর্শকরা কেন এই বইটি পড়বে, আর কি বিশেষ এমন কিছু আছে? স্পয়লার দিতে হবে না। না, লাস্ট বইটা আমার ধাপ্পাই বেরিয়েছে বইমেলায়। বইটা খুবই ভালো রেসপন্স পেয়েছে, এখনো পাচ্ছে। প্রকাশক যত বই ছাপিয়েছিলেন সব কটা বেরিয়ে গেছে। তো এখন দ্বিতীয় মুদ্রণটা বাজারে রয়েছে, লোকে অনলাইনেও কিনছেন।
তো ধাপ্পা বেরিয়েছে এই বেলা বলে রাখি ক্যাফে টেবিল পাবলিকেশন থেকে। তো বইটা আবার উদ্বোধন করেছিলেন সোহিনী সরকার, যিনি অভিনেত্রী, এবং তাকেই বইটা ডেডিকেট করা। সোহিনী আমার খুব ভালো বন্ধু এবং শুভানুধ্যায়ী, ও এসেছিল। তো এই বইটা এই জন্যই প্রথমত আমার কাছে খুব স্পেশাল, আর দ্বিতীয়ত আমি খুব একটা বড় গল্প না লিখি না, কিন্তু এই প্রথম এই বইটার গল্পের দৈর্ঘ্যটা অনেকটাই বড়, মানে আকারে এই গল্পগুলো আমার অন্যান্য লেখার তুলনায় বড় এবং সময় নিয়ে লেখা। আর দ্বিতীয়ত এই বইটাতে যে গল্প চারটে আছে টিপিক্যাল ভূতের গল্প কিন্তু নয়, দুটো হচ্ছে একদমই হরর স্টোরি, মানে ভূত বলতে যা আমরা বুঝি সেরকম কিছু, আর দুটো হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার এবং হরর মেশানো, মানে ডার্ক হরর বলতে যেটা বোঝায় সেটা। তাতে ভূত নেই, কিন্তু সেই হরিফিক বর্ণনাটা অবশ্যই আছে, যেটা একটা মানুষকে কোথাও গিয়ে ভাবায়, ভয় সম্পর্কে ওয়াকিবহাল করে। সোহিনী সরকার তো তোমার বইয়ের লঞ্চিং এ এসেছিল, তো এটাকে কিভাবে কানেক্ট করেছিলে? সোহিনী আমার ভালো বন্ধুদের মধ্যেই পড়েন বলে আমি মনে করি, কারণ ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে ফোনে ভালো মতো যোগাযোগ হয়, কিন্তু এই নিজেদের বাড়ি আসা যাওয়ার ব্যাপারটার মধ্যে আমরা নেই, কিন্তু কারণ আমাদের এত বেশি ইভেন্টে দেখা হয়। আর ও কোথাও গিয়ে আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি, কারণ ও আমার বন্ধুস্থানীয়। এবং সব থেকে বড় কথা, এটা আমি ক্যামেরার সামনে বলবো, সোহিনী মনে হয় একমাত্র অভিনেত্রী আমার দেখা, আমি সবার সাথে তো দেখা করিনি, কিন্তু যত অভিনেত্রীর সাথে আমি দেখা করেছি আমার কাজের সূত্রে, সেটা পডকাস্ট হোক, ইন্টারভিউ সেশন হোক, বা কোনো ইভেন্টে দেখা হোক, পার্টিতে হোক, ওর মতো ফ্রেন্ডলি এবং ওর মতন এত ডাউন টু আর্থ মানুষ আমি খুব কম দেখেছি, খুব কম। এবং শি ইজ ভেরি প্র্যাকটিক্যাল, ও কখনো ফালতু কথা বলে না। এবং বন্ধু স্থানীয় মানুষদের ক্ষেত্রে ওর যে বিহেভিয়ারটা আমি দেখেছি, আমার যদি পার্সোনাল লাইফে কোনো কষ্ট হয়, সেটা যদি আমি ওকে ফোন করে শেয়ার করি, ও কিন্তু শোনে, যেটা ওর মতন ব্যস্ত একজন মানুষের পক্ষে শোনার কোনো দরকার নেই, কিন্তু স্টিল ও শোনে। তো এই জন্য আমি বলবো যে ওকে আমি রিয়েলি খুব পছন্দ করি একজন মানুষ হিসেবে, খুব সম্মান করি। বাংলা ইন্ডাস্ট্রিতে ঝিলামের ক্লোজ অভিনেতাকে বা অভিনেত্রীকে যাদের এই মুহূর্তে মনে পড়ছে? ও সোহিনী। আমি কোনো সিনেমা আর্টিস্ট যারা আছেন তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি, আমার কারুর সাথে কোনো বন্ধুত্ব নেই, একমাত্র সোহিনীর সাথেই আছে। এবং একজনকে আমি খুব পছন্দ করি, তার সাথেও আমার পার্টিতে দেখা হয়, এবং তিনিও খুব ডাউন টু আর্থ, কিন্তু আমার বন্ধুত্ব নেই ওনার সাথে। কিন্তু যখনই দেখা হয়েছে আই ফেল্ট রিয়েল ওয়ার্মথ। তিনি হচ্ছেন প্রিয়াঙ্কা সরকার, খুব ভালো মানুষ, খুবই ভালো। এবং আপনি যদি অভিনেতা অভিনেত্রী সরিয়ে রেখে কাউকে বলেন, তাহলে আমি আরেকজনের নাম নেব, সে হচ্ছে সায়ন, মানে আরজে সায়ন। হ্যাঁ, ও আমার খুব ভালো সায়ন যাকে বলে। হ্যাঁ, ও প্রচন্ড ভালো বন্ধু আমার, মানে ওর সাথে আমার ধরুন 2 মাসে একবার কথা হবে, কিন্তু যেদিন হবে মনে হবে রোজ আমাদের দেখা হয়। আর প্রচুর আমরা একেবারে প্রচুর গালাগাল টালাগাল দিয়ে গল্প করি, খুব ভালো ছেলে। এদের বাইরে যদি বলেন যে পরিচালক মহলের যদি কাউকে চেনা, দুজনের নাম বলবো। একজন হচ্ছেন প্রদীপ্ত ভট্টাচার্য, আর যার নধরের ভেলায় এই মুহূর্তে খুবই নাম করে গিয়েছে, আর একজন হচ্ছেন সৃজিত মুখার্জি। আচ্ছা, এই দুজনের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। সৃজিত দা বিদেশে ছিলেন, আমি ওনাকে মেসেজ করেছিলাম একটা কারণে, উনি ওখান থেকেও আমাকে ফোন করেছেন, আমার দরকার ছিল না করার, কিন্তু করেছেন। তো এদের কাছে আমি খুব কৃতজ্ঞ বলতে পারেন, আমাকে স্নেহ করেন, ভালো লাগে। আচ্ছা, বঙ্গাই অফ ক্যামেরা কেমন? ভালো ছেলে, মানে এমন হয়েছে একদিন আমি কিরণের সাথে কথা বলছিলাম একটা কাজের ব্যাপারেই, ফট করে বললো দাঁড়াও 1 সেকেন্ড ধরো তো, একজন কাকিমা পড়ে গেছে। তারপরে জানলাম ওর ফ্ল্যাটের উল্টো দিকে একজন কাকিমা কেউ বেরোতে গিয়ে পড়ে গেছে বা কিছু হয়েছিল, ও কিন্তু সাথে সাথে দৌড়েছিল তাকে তুলতে। তো এই ছোট ছোট জেস্টারগুলো মানুষের মানবিক দিকটা চেনায়, তো ও ছেলে হিসেবে বেশ ভালো। বাংলা ইন্ডাস্ট্রিতে যদি 3 জন কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলা হয়, বলতে বলা হয় তোমাকে, কাউকে ছোট না করেই বলছি, এই মুহূর্তে কাদের নাম মনে পড়ছে তোমার? আমার 3 জনের নাম আমি বলবো যাদের সাথে খুব বেশি আমার মেলামেশা আছে। একটা হচ্ছে গৌরব তপাদার, একজন হচ্ছে উন্মেষ গাঙ্গুলি। কিরণের সাথে আমার পার্টি ছাড়া খুব একটা দেখা হয় না, তাই ওরম ভাবে বলা যাবে না। প্রেরণার সাথেও আমার পার্টিতেই দেখা হয়। আমি কিন্তু কোশ্চেনটা ভালো মন্দ কিংবা কে র্যাঙ্কিং হিসেবে করিনি, তাহলে কাদের নাম মনে পড়ছে এই মুহূর্তে? ও, আমি 3 জনের নাম আপনাকে বলছি, নাম মনে পড়ছে যেগুলো সেগুলো বলে দিচ্ছি, কিন্তু আমার যাদের সঙ্গে ভালো টার্মস আছে, মানে কথা হয় রেগুলারলি, তাদের নামগুলিতে
মানে আসবে না ন্যাচারালি। তো ওই তো উন্মেষ, গৌরব তপাদার, সোনাই মানে বং ইনসেনজু খাবারের ভিডিও করে, আর হচ্ছে ফুডকা মানে ইন্দ্রজিৎ দা। ইন্দ্রজিৎ দা ইজ আ সুইট হার্ট, মানে উনি আমাকে অনেক অনেক ক্ষেত্রে হেল্প করেছেন। আমার পার্সোনাল লাইফে অনেক কিছু প্রবলেম ছিল একটা টাইমে, বাট হি ওয়াজ দ্য সেভিয়ার। উনি এরকমও হয়েছে আমার মন ভালো নেই, আমি খুবই আপসেট ডিপ্রেসড, উনি বলেছেন যে এক্ষুনি চলে এসো সব ত্যাগ করে, আমি এইখানে দাঁড়াচ্ছি অমুক জায়গায়, নিজে ড্রাইভ করে ওখানে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, কোনো কারণ নেই, মানে কারণ বলতে আমাকে মন ঠিক করা, ওনার কি দায় পড়েছে, উনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি গেছি গাড়ি করে গোটা কলকাতা ঘুরিয়েছে, এক্সেলেন্ট সব রেস্টুরেন্টে খাওয়ালো, আবার আমাকে ছেড়ে দিয়ে তারপর গেছে। দিস ইজ ইন্দ্রজিৎ লাহিড়ী, হি ইজ আ সুইট হার্ট। কোশ্চেনগুলো খুব ভারী ভারী হয়ে যাচ্ছে। না একদমই না, আপনি তাদের কথাই জিজ্ঞেস করছেন যাদের সাথে আমার ভালো সম্পর্ক, যাদের আমি চিনি পার্সোনালি। তাহলে একটা জোকসে পার্ট একটা কোশ্চেন করি, ঝিলাম কি অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করেছে? যখন লক্ষ্মীর ভান্ডার ছিল তখনও করিনি, যখন অন্নপূর্ণা ভান্ডার হয়েছে তখনও করিনি, এবং এই কারণেই করিনি যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি এক তো সেগুলো ফিট করে না, আমি অন্নপূর্ণা বা লক্ষ্মী ভান্ডার কোনোটাই অ্যাপ্লাই করার মতন জায়গায় নেই ফরচুনেটলি ঠাকুরের দয়ায়, এবং যদি থাকতামও আমি জানি না এগুলো নিতাম কিনা, আমার মাও করেননি। তোমার প্রথম ফ্যান ইন্টারাকশনটা কেমন ছিল মনে আছে? ফ্যান বলবো না, আমার যখন প্রথম ভিডিওটা ভাইরাল হয় ওটা বোধহয় সরস্বতী পুজোর ভিডিওটা ছিল, তখন আমি এটিএম এর পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই দেখ ওই মেয়েটা না, এরকম করে 2-3 জন চেঁচিয়ে উঠেছিল, তো এইটা আমার খুব মজার লেগেছিল, তারপর থেকে তো হতে থাকলো, এখন ভালোই লাগে। বাংলাদেশে তো তোমার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে, মনে আছে গতবার একবার দেখা হয়েছিল তোমার সঙ্গে লাস্ট যখন, তখন এক বাংলাদেশি ফ্যানের সঙ্গে কথা বলে দিয়েছিলাম ভিডিও কলে, তো বাংলাদেশি দর্শকদের সম্বন্ধে কি বলবে তাদের উদ্দেশ্যে? বাংলাদেশের দর্শকদের মধ্যে দুটো ভাগ আছে, যারা প্রশংসা করেন তারা উজাড় করে করেন, মানে তাদের প্রশংসা দেখলে মনে হয় তারা আমার বাড়ির লোক এবং আমার উন্নতিতে তারা খুব খুশি এবং তারা জেনুইনলি খুশি হন। বাংলাদেশের লোক প্রচন্ড আবেগী। আর এক ধরনের শ্রেণী আছে যারা যখন গালাগালি দেয় উজাড় করে গালাগালি দেয়, মানে মনে হয় আমার যে কোনো উন্নতিতে তাদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারি না কেন, বাট আর বাংলাদেশের এই দুটো শ্রেণীর মধ্যে দেখেছি আমি একটা অদ্ভুত রকমের মানে বৈপরীত্য আছে। যারা ভালো তারা খুব ভালো, যারা খারাপ তারা খুব খারাপ, মাঝামাঝি কোনো ব্যালেন্সড কিছু নেই। আর বাংলাদেশের মানুষের আবেগ ইজ লাইক মানে নেক্সট লেভেল, ওরা আপনাকে কাছে পেলে মানে জড়িয়ে ধরবে যদি আপনাকে খুব ভালোবাসে, আর যদি ভালো না বাসে তাহলে দূর দূর করে দেবে, এইটুকু আমি বুঝতে পারি। আর বাংলাদেশের লোকের প্রতি আমার একটা আলাদা সফট কর্নার এই কারণে আছে, আমি ওখানকার অনেক বিড়ালের পেজ ফলো করি, আমি একজন ক্যাট লাভার, তো ওখানকার যে বিড়ালের পেজগুলো ফলো করি তার মধ্যে 2-3 জনের সাথে আমার মেসেজে কথাও হয়, তো এটা আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট তারা জন্মদিনে আবার আমার ছবি দিয়ে পোস্ট দেয়, তো আই ফিল রিয়েলি গ্রেটফুল টু দেম, আর ওই জন্য আমার ভালো লাগে। বাংলাদেশ যেতেও চাই ঘুরতে কখনো। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই ইয়ং জেনারেশনকে টার্গেট করে ভিডিও বানায়, কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই ঝিলাম গুপ্তর ভিডিও দেখে, এর পেছনে রহস্যটা কি? কারণ আমি কাউকে টার্গেট করে বানাই না, মানে আমি চাই না কোনো একটা 16-17 বছরের ছেলে প্রেমে হঠাৎ করে ছ্যাঁকা খেয়ে আমার ভিডিও দেখে আর একবার কেঁদে ফেলুক, আমার ওরকম কোনো উদ্দেশ্য নেই। আমি লাইভে আর 5টা লোকের জীবনে যা ঘটে খুব সাধারণ জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি, যাতে কি হয় আপনার যেটা জীবনে একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সে মনে হতে পারে আমার খারাপ লেগেছে, আপনার টিমের লোকজনের মনে হয় এটা তো আমার জীবনেও ঘটেছিল বা ঘটছে, যেটা আমার খারাপ লাগছে বা ভালো লাগছে, সেগুলো নিয়ে কথা বলা মানে মানুষ বেশি রিলেট করে, বেশি সংখ্যক মানুষ। আমি ওই জন্য কোনো সার্টেন এজ গ্রুপের কারোর জন্য ভেবে কিছু বানাই না। তোমার বানানো প্রথম কন্টেন্ট কি ছিল মনে আছে? হ্যাঁ, নবগণিত অঙ্ক নিয়ে বানিয়েছিলাম। আমরা অঙ্কে খারাপ ছিলাম, অঙ্কে ভালো নাম্বার পেতাম না, এবং ওই ভীতিটার কারণে বাকি সাবজেক্টগুলো খারাপ নাম্বার পেতাম। তাদের সমর্থনে একটা ভিডিও করেছিলাম যে অঙ্ক বিষয়টা কেন এত জটিল, কেন মানুষকে এত কষ্ট দেয় ছোটবেলায়, এই নিয়ে। তো ওই সময় তো তোমার একটা দেখেছিলাম আমি জ্যোতিষ নিয়ে একটা, সেই বিষয়টা একটু বলো। এই ভিডিওটা অ্যাকচুয়ালি জ্যোতিষের বা জ্যোতিষ যারা প্র্যাকটিস করেন, মানে জ্যোতিষী যাদের বলি আমরা সাদা বাংলায়, তাদের বিরোধিতা করে ছিল না। এই ভিডিওটা ছিল তাদের ব্যাপারে যারা জ্যোতিষের একটা মানে বিশেষ পড়াশোনা আছে, এটা স্পেসিফিক সাবজেক্ট, সেই
জ্যোতিষের যারা বিন্দু বিসর্গ না জেনে শুধুমাত্র একটা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে লোকজনের নাম, ডেট অফ বার্থ দিয়ে চার্ট বানিয়ে দেয়, যেটা আমি মোবাইলে করে নিতে পারি আজকের দিনে, তাদের বিরুদ্ধে ছিল। আর যারা সেটাও করে না, শুধুমাত্র হাত দেখে বিজ্ঞ বিজ্ঞ ভাব করে এবং দেখায় যে হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে আপনার জীবনে, মানে খুব নর্মাল কথা যেগুলো আমি সবাই বলে থাকি, যেমন তুমি খুব পরোপকারী কিন্তু তুমি কোনো দাম পাও না, এরকম নর্মাল। হ্যাঁ, মানুষ এগুলো শুনতে ভালোবাসে। তারপরে তুমি খুব সহজেই সবাইকে বিশ্বাস করো, কে না করে, যেটাই আপনি বলবেন সেটা লোকে বিশ্বাসই করবে, পরে তলিয়ে ভাবলে হয়তো করবে না, কিন্তু প্রথম প্রাইমারি পর্যায়ে তো করেই দেয়। তারপরে যেমন ধরুন তোমার আত্মীয় মহলে কিন্তু খুব একটা নাম ডাক নেই, কারোরই থাকে না, তুমি কাজ করো কিন্তু নাম হয় না। হ্যাঁ এক্স্যাক্টলি, কারোরই নেই ভাই অত নাম ডাক, কারণ সবাই যে যার লাইফে বিজি, পিপল মিট অ্যান্ড পিপল ফরগেট। এটা সেম হয়, এটা আত্মীয় মহল, পরিচিত মহল, সবের ক্ষেত্রেই। তো ওইগুলোকে নিয়েই বানিয়েছিলাম। আমার যারা অ্যাকচুয়াল জ্যোতিষ জানে তাদের নিয়ে আমার এটা বানানো নয়, কারণ আমি নিজে কোথাও গিয়ে জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করি। অনেক কিছু আছে যেগুলো এখন হয়তো আমায় জিজ্ঞেস করলে আমি খুব ভালো করে বলতে পারবো না, বিকজ ইটস নট মাই সাবজেক্ট। কিন্তু আমি যেটুকু পড়াশোনা করেছি, যেটুকু ইনফরমেশন গ্যাদার করেছি জ্যোতিষের বিষয়ে, তাতে এমন অনেক কিছু আছে যেগুলো তলিয়ে ভাবলে আমরা দেখবো যে সত্যি আমরা কাটবো বলেই অনেকে কাটে যুক্তি দিয়ে, কিন্তু আবার অনেক জায়গায় যেগুলো আপনি কাটতে পারবেন না। তো আমার জ্যোতিষ বা জ্যোতিষীদের বিরুদ্ধে কোনো কথা নেই, যারা ভণ্ডামি করে জ্যোতিষ সেজে, কিছু জানে না কিন্তু লোকের টাকা নিয়ে নেয়, বা পারিবারিক অনুষ্ঠানে গিয়ে যারা একটু ফাঁট মারে আর কি, হ্যাঁ আমি প্রচুর জানি, হাত নিয়ে বসে থাকে ছেলে মেয়েদের, তাদের বিরুদ্ধে করা ছিল। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত অ্যালগোরিদমই চেঞ্জ হয়ে গেছে এখন। যারা নতুন ক্রিয়েটার নতুনভাবে শুরু করতে চাইছে তাদের প্রসঙ্গে কি পরামর্শ দেবে? তাদেরকে বলবো যে শর্টকাটে যেন তারা না করে চেষ্টা, যে শর্টকাটে আমি মেরে দিলাম কালকেই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলাম, ওভাবে হয় না। আগের ভাবতে হয় যে আমি কোনটা পারি, ক্যামেরার সামনে কনফিডেন্টলি কোন বিষয়টা নিয়ে আমি কথা বলার মতন আমার কাছে ইনফরমেশন আছে বা জানা আছে। যদি সেই পড়াশোনাটুকু থাকে তাহলে অনেক কথা নিয়ে অনেক কিছু বলা যায়। না হলে ওই বিরিয়ানির হাঁড়ি খোলা হচ্ছে আর পরোটা ভাজা হচ্ছে এই দেখাতে হবে, ওগুলো কোনো কন্টেন্ট বলে আমি মনে করি না। কিছু ছেলেপিলে আছে তাদের পার্টনারের সাথে বা বউ বাচ্চার সাথে থাকে, তাদের সবাইকে দেখিয়ে দেয় ভিডিওতে, আজকে ছেলের ভ্যাকসিন হলো, আমার বর টিফিনে আলু সেদ্ধ, পেঁয়াজ, ভাত আর অনেক হেলথ ড্রিঙ্ক নিয়ে যাচ্ছে, আমি কি করবো জানি? তুমি এমন কিছু বলো যেটা জানলে মানুষের লাভ আছে, বা যেটা মানুষ জানে না বা জানে কিন্তু খুব বেশি ইনডেপথ জানে না, তুমি সেটা সম্পর্কে জানাও। ডু সামথিং ইনফরমেটিভ বা হাসির কন্টেন্ট বানাও যেটা মানুষকে রিলিফ দেয়, কিন্তু সেগুলো না করে ওই আজে বাজে দেখো গাইস কত জামা কাপড় কাচলাম আজকে, এই অরুণদা পরোটা ভেজে ফেললো, ওই উজ্জ্বলদা ডালা খুলে ফেললো বিরিয়ানির, কি গন্ধ বেরিয়ে আহা, এইগুলো তো কন্টেন্ট না। আমি বলবো যারা নতুন করতে চায় শর্টকাটে হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়া বলে এগুলো যেন না বেছে নেয়, কোনো সম্মান নেই। সস্তায় পাবলিসিটি পাওয়ার জন্য আজকাল সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কন্টেন্ট দেখা যাচ্ছে, সেই বিষয়ে কি বলবে? আমি বলবো যে তাদেরকে, যদি আপনার মনে হয় সস্তা, সবার রুচি এক না, যেটা আমার সস্তা মনে হচ্ছে সেটা একজন XYZ এর খুব দামিও মনে হতে পারে। আমি তো দেখেছি ন্যাশনাল হাইওয়েতে এক দুজন ভদ্র মহিলা সে শাড়ি ফাড়ি কোমরে গুঁজে বিরাট নাচছে, আমি জানি না কারা এদের অ্যালাউ করে, মানে ওরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো অ্যাক্সিডেন্ট ঘটুক, আমার চোখের জন্য ওটা অ্যাক্সিডেন্ট, কি বিচ্ছিরিভাবে নেচে যাচ্ছে, কোনো কারণ নেই, সব কিছুতে একটা জায়গা আছে। এমন তো নয় তুমি বিশাল পুলিশ পারমিশন নিয়ে একটা বিরাট টিম নিয়ে জায়গাটাকে সেফ সিকিউর করে করছো, তুমি হাবি জাবি করে বেড়াচ্ছ, ওটা বলছো কন্টেন্ট। কত ছেলে মেয়ে আছে অনেক খেটে এমন অনেক কিছু বানায় আউটডোর ভিডিও যেগুলোর কোনো ভিউ নেই, তো ওই জন্য আমার তখন খুব খারাপ লাগে। তো আমি চাই আপনাদের যাদের মনে হবে জিনিসটা সস্তা, কখনো স্কিপ করে চলে যাবেন না, মনে করে আনফলো করবেন। এবং যদি আরো গালাগালি দিচ্ছে কেউ বা খুব ওপেন আজে বাজে কথা বলছে, এমন কিছু জেস্টার করছে যেটা বাচ্চাদের চোখে পড়লে খারাপ লাগা বা খারাপ শিক্ষা পাওয়ার অবকাশ আছে, আমার মনে হয় তাদেরকে রিপোর্ট মারা উচিত অবিলম্বে, মাস রিপোর্ট, সেগুলো করে আটকানো যেতে পারে। সব থেকে খারাপ লাগে এটাই যে আমরা কোনো একটা ডকুমেন্টারি ভিডিও করতে 5-7 দিন ধরে রিসার্চ করার পর একটা ভিডিও করা হয়, সেটাকে এডিট করতে আরো 2-3 দিন করতে হয়, তারপর হয়তো 1 লাখ ভিউ হলো কিংবা 20,000 ভিউ হলো,
কিন্তু অনেকে একটা বডি পার্টস দেখে কিংবা ট্রেন্ডিং একটা গানের সঙ্গে একটা ঠুমকো দিয়েই মিলিয়ন্স ভিউ চলে আসছে। এবার এন দ্য এন্ড অফ দ্য ডে পার্টে তো আমাকে দেখতে হচ্ছে কত ভিউসে কত রেভিনিউটা আসছে, তো তখন তো একটা খারাপ লাগা থেকেই যায়। না, এগুলোর অনেকগুলো দিক আছে। প্রথমত ওই 2 মিলিয়নও যদি ভিউ হয় কারোর বডি পার্ট দেখিয়ে আর নিচে, তাতে খুব বেশি টাকা পাবে না, কারণ ওগুলো তো লং ভিডিও হয় না, হয় শর্ট, তাতে টাকা খুব কম। এটা ফিনান্সিয়াল দিক গেল। দ্বিতীয় কথা বলছি, বডি পার্ট দেখিয়ে সম্মান পাওয়া যায় না। টাকা হয়তো পাওয়া যায়, কিন্তু টাকা তো অনেকভাবেই পাওয়া যায়, সব কাজে তো সম্মান থাকে না। হ্যাঁ ঠিক। যেটা আপনি করছেন, এবার আপনার মনে হচ্ছে আমি 1 লাখ ভিউ পেলাম, ওই মেয়েটা এই ফালতু উল্টোপাল্টা জামা কাপড় পরলো, নোংরা নোংরা জেস্টার করে অনেক ভিউ কামিয়ে নিল, খারাপ লাগতে আপনি বাধ্য। সেখানে গিয়ে আমি বলবো আপনি একদমই মানে খারাপ লাগা উচিত না আপনার, তার কারণ আপনি আগামী পরের ভিডিওগুলোতে আবার 1 লাখ 2 লাখ 3 লাখ ভিউ পাবেন, কিন্তু কোনো গ্যারেন্টি নেই মেয়েটা আবার 2 মিলিয়ন ভিউ পাবে, কারণ এগুলোর তো কোনো স্থায়িত্ব নেই। আজ তুমি শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটারই নাও, একজন বিভিন্ন টিভিতেও শো করেছো, অ্যাঙ্করিং করেছো, অভিনয় করেছো। তো এই মুহূর্তে এমন কি গল্প তোমার মনে পড়ছে যা আমার দর্শকদের উদ্দেশ্যে জানানোর জন্য, যা এখন অবধি কেউ জানেন? গল্প গল্প সেই অর্থে কোনো ঘটনা, ছোটখাটো আচ্ছা ঘটনা। বলি। আমি একটা কুকিং শোতে গিয়েছিলাম, আমার প্রথম টিভি শো ছিল এটা, আকাশ আটের রান্নাঘর। তুমি তো এবার ভোটের সময়ও তারকার চোখে করেছো। হ্যাঁ, তারকার চোখে তারকা কেন্দ্র করেছি এবিপি আনন্দের জন্য। তো আমার প্রথম শো যেটা ছিল সেটা ছিল কুকিং শো একটা, সেটা আকাশ বাংলার জন্য, আকাশ আটের জন্য করা রান্নাঘর। তখন আকাশ বাংলা ছিল, আকাশ আটই ছিল, আকাশ আট, যেটা রান্নাঘর বোধহয় ওটার নাম। তো আমি গিয়েছিলাম, ওখানে একটা আমার ডিমের প্রিপারেশন ছিল, আর ওখানে শেফ থাকে, বিকজ আমার মতো যারা বিরাট রান্নায় পারদর্শী তারা তো আলটিমেটলি কিছু পারে না, তো শেফ করে দেয়, মানে শেফ বলে দেয়, ওটা শুনে শুনে করতে হয়। তো ওখানে একটা পার্ট ছিল ডিম ভেঙে কুসুমটা একটা আলাদা আস্তে করে ছোট একটা হাতায় তুলে রাখা। তো আমি যতবার গেছি কুসুমটা ফেটে গেছে, হ্যাঁ, আমি তুলতেই পারছিলাম না, খুব ফ্রাস্ট্রেটেড লাগলো। লাস্টে যিনি ডিরেক্টর ছিলেন, এপিসোড ডিরেক্টর পম্পিদি বললো ছেড়ে দেন, বুঝে গেছি হবে না, আস্তে করে নিজের হাতটা দিয়ে, ওটা যে হাতটা দেখানো হয়েছে ডিমের কুসুম তুলে রাখা হচ্ছে, ওটা পম্পিদির হাত, আচ্ছা, ওটা আমার নয়। এটা একটা। আর এবিপি আনন্দর কাজটা করতে যেটা হয়েছে, আমি বহু মানুষের সাথে দেখা করেছি একদম ফেস টু ফেস, আপনার আমার যেরকম আজকে দেখা হচ্ছে, যাদেরকে ছোট থেকে আমি টিভিতে দেখেছি। তারা বর্ষিয়ান রাজনৈতিক সব নেতা, ছোট থেকে এদের টিভিতে দেখতাম, এরা কিছু বললে দেখতাম বা দেখতে দেখতে ঘর থেকে চলে যেতাম, কিন্তু তাদেরই ইন্টারভিউ করবো এটা কোনো ভাবিনি। তাপস রায়ের কাছে গেছিলে? হ্যাঁ, তাপস রায়, তারপরে শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী আমাদের ডিরেক্টর, সেসব হয়েছে। তো বেশ সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। ভবিষ্যতে ঝিলামকে তার ফলোয়ার্সরা কিভাবে দেখতে চায়? আমি জানি না, আমি তো নিজের ফলোয়ার নই, কি করে জানবো আমায় কিভাবে দেখতে চায়? আমি নিজেকে খুব প্রতিষ্ঠিত একজন অথার হিসেবে দেখতে চাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলে আসার জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে। আমাকেও ডাকার জন্য অনেক ধন্যবাদ। প্রথমত জয়ন্তদাকে আমি বেশ কিছু বছর চিনি, খুবই ভদ্র মার্জিত একজন মানুষ এবং অমায়িক মানুষ, এবং প্রফেশনাল টার্মসের ক্ষেত্রে ওনার থেকে বেটার আমি কাউকে দেখিনি, এটা আমি হলফ করে বলতে পারি। এটা বাড়াবাড়ি না, একদমই বাড়াবাড়ি না, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, লোকে হয় না ওরকম জেনারেলি। আর তৃতীয়ত উনি অত্যন্ত অতিথি বৎসল একজন মানুষ, আজকে নিজের বাড়িতে এরকম একটা সেট আপ করেছেন, এত সুন্দর একটা স্টুডিও বানিয়েছেন, তার জন্য অনেক অভিনন্দন। আপনারা সকলে ওনার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান, শুভেচ্ছা জানান ভদ্রলোককে, যাতে উনি আরো এগিয়ে যেতে পারেন। অনেক ধন্যবাদ।